প্রিয় প্রণয়নী, লেখনীতে জান্নাত নুসরাত, পর্ব নাম্বার ৯। সময় 11:17। রৌদ্রোজ্জ্বল দিন হওয়ায় সূর্য খাড়াভাবে কিরণ ছড়াচ্ছে। এই রোদের মধ্যে নুসরাত এবং ইসরাত বাগানের গাছের নিচে জন্মানো আগাছাগুলো পরিষ্কার করছিল। নুসরাত তিক্ত বিরক্ত ইসরাতের ওপর। এই গরমের মধ্যে মানুষ এসির নিচে বসে থাকে আর ওরা কি করছে? আগাছা পরিষ্কার করছে। কপালে জমায়িত সেচ জল হাত দিয়ে পরিষ্কার করে নিল। ইসরাতের দিকে তাকিয়ে দেখল নাসরিন বেগমের বড় ওড়নার সাথে কালো রঙের সুতি কামিজ পরে এই গরমে চুপচাপ আগাছা পরিষ্কার করে চলেছে। শুভ্র মুখ লাল হয়ে আছে রৌদ্রের তাপে, ঘামে সারা চপচপে হয়ে গেছে। বিকেলে করলে কি হতো? এখন চলে যায়, পরে করব। দেখ ঘেমে লাল হয়ে যাচ্ছি। ইসরাত পাত্তা দিল না। ও জানে মেয়েটা কাজ না করার জন্য বাহানা খুঁজছে। একবার যদি রুমে যায় আর 1 মাসের মধ্যে বাগানে নিয়ে আসা যাবে না। নুসরাতের কথা উত্তর না দিয়ে ইসরাত বলল, পানির পাইপ নিয়ে আয়। নুসরাত চিৎকার করে বলল, লো, আমি এই গরমে সিদ্ধ হয়ে যাচ্ছি আর তুই পানির পাইপ নিয়ে আসিস? আজ যদি আমি মারা যাই এই দায়ভার কি তুই নিবি? নুসরাতের পিছন থেকে গম্ভীর স্বরে বলল আরশ, তুই এত তাড়াতাড়ি মরবি না, যা কাজ কর গিয়ে। দিন দিন অলস হয়ে যাচ্ছিস। সারাদিন মোবাইল টেপা, খাওয়া আর ঘুম ছাড়া কী করিস? সামান্য বাগান পরিষ্কার করতে এসে এত বাহানা করিস? তোর ভবিষ্যৎ তো দেখছি অন্ধকার, সেখানে কোনো আলো ছিটে ফোটা নেই। নুসরাত কপালে ভাঁজ পেল, নাকমুখ কুঁচকে পিছনে ফিরে আরশের দিকে তাকালো। রোদের তাপে সব কিছু অন্ধকার লাগলো। চোখের পাতা কয়েকবার বন্ধ করে খোলার পর সামনে আরশকে পরিষ্কার দেখতে পেল। কালো শার্ট ও কালো ট্রাউজার পরে সামনে দাঁড়িয়ে আছে, সবসময়ের মতো 1 হাত ট্রাউজারের পকেটে। নুসরাত নিজ মনে গালি দিল আরশকে, শালা আবার আসছে। আমার কাজে বাহাত না ঢুকালে শালার পেটের ভাত হজম হয় না। দাঁড়িয়ে দাঁড়িয়ে কি মুখ দেখছিস? যা পানির পাইপ নিয়ে আয়, বিড়বিড় করলো নুসরাত। শালা চলে এসেছে অর্ডার দিতে। আমাকে কি তোর চাকর পেয়েছিস? আইরিশার বাচ্চা, যে তোর কাজ করবে না, কি করবি দেখে নেব। নুসরাত নিজের কথা রাখতে পারল না। আরশের জোরালো এক ধমকে দৌড়ে বাড়ির পিছনে চলে গেল পানির পাইপ আনতে। হালকা হাসিতে আরশের ঠোঁট বেঁকে গেল। বাড়ির পিছন থেকে নুসরাত পানির পাইপ নিয়ে এসে ইসরাতের ওপর ছুঁড়ে মার ফেলল। পাইপের মাটি 2 হাতে লাগায় ঝেড়ে ফেলার জন্য 2 হাত একসাথে করার আগে পিঠে কচি বাঁশের আঘাতে ছিটকে দূরে সরে গেল মেয়েটা। পিছন ফিরে অবাক দৃষ্টিতে তাকালো আরশের দিকে। মনে ভাবনা ভাবলো, শালা মারলো কেন? মনের কথা মুখে প্রকাশ করলো, আমাকে কেন মারছেন? আরশ উত্তর দিল, পানির পাইপ এভাবে ছুঁড়ে ফেললি কেন? ওটা যদি ইসরাতের মাথায় লাগতো তো মেয়েটা ব্যথা পেত না? অভদ্র মেয়ে মানুষ। বড় ভাই বোনদের সাথে কিভাবে আচরণ করতে হয় জানিস না? কেউ ম্যানার্স শেখায়নি? আরশ হাতের কচি বাঁশ দেখিয়ে বলল, এটা দিয়ে পিটিয়ে তোকে ম্যানার্স শেখাবো, অভদ্র মেয়ে মানুষ। শ্যামলা মুখ একে রোদে লাল হয়ে আছে, তার ওপর কচি বাঁশের আঘাতে শরীর জ্বালা করছে। ইসরাত 4 হাত দূর হতে আরশকে উদ্দেশ্য করে বলল, ভাইয়া আমি তো ব্যথা পাইনি, আর পাইপ তো আমার ওপর পড়েনি, ওকে এমনি এমনি মারলেন কেন? আরশের প্রত্যুত্তর ভেসে আসলো, ও দিন দিন অসভ্য অভদ্র হয়ে যাচ্ছে। ভবিষ্যতে যাতে এরকম কাজ রিপিট না করে, তাই একটা শিক্ষা দিলাম। ইসরাত নুসরাতের দিকে তাকালো, নিশ্চুপ তাকিয়ে আছে আরশের দিকে। দূরত্ব বলতে 1 হাত। ইসরাত আরশকে সাবধান করার পূর্বে যা ঘটার ঘটে গেল। নুসরাত 2 হাত ভর্তি বালু নিয়ে আরশের মুখের ওপর ছুঁড়ে মারল। ঝরঝরে বালি গুঁড়ো কিছু আরশের চোখে ঢুকলো, আর কিছু শরীর ছুঁয়ে কাপড়ের ভিতরে ঢুকলো। আরশ দাঁতে দাঁত চাপলো, হাত মুষ্টিবদ্ধ করে রাগে লাল মুখ নিয়ে বলল, বিয়াদব মেয়ে, থাপড়ে গাল লাল করে দিব। বড়দের সম্মান করতে জানে না। আর যদি তোর গাল থাপড়ে লাল না করি আমার নাম বদলে দিস। শ্যামলা বনের রমণী হাসির ঝংকার শোনা গেল। হাসির চোটে কথা ভেঙে ভেঙে আসলো, আগে চোখ থেকে বালু বের হোক,
পরে না হয় আমাকে থাপড়ায় লাল করবেন নাকি নীল করবেন সেটা ঠিক করবেন। টাটা, বাই বাই। ইসরাতের দিকে তাকিয়ে বললাম, ডার্লিং ওনাকে একটু বালু বের করতে সাহায্য করো, আমি যাচ্ছি রুমে। নুসরাত মুখ দিয়ে চুকচুক শব্দ করে বের করে দু হাত দিয়ে দুদিকে মেলে বিজয়ের হাসি দিয়ে দোতলা বিশিষ্ট বাড়ির ভিতরে চলে গেল। আর বাইরে চিৎকার করে বলছে আরশ। হালকা কথার আওয়াজ নুসরাতের কানে এসে বাড়ি খেলো। আমি তোকে ছাড়বো না নুসরাত, শুধু বালি বের হোক চোখ থেকে। নুসরাত পাত্তাই দিল না আরশের কথা। আগে বালি বের হোক, পরে তাকে দেখবে। আর দেখলেই বা কি, সে ভয় পায় নাকি আরশকে? নিজের বাপকেও ভয় পায় না সে? ভিতর থেকে কেউ বলে উঠলো, সত্যি বাপকে ভয় পাস না? নুসরাত আবদা আবদা করে বলল, ওই তো একটু। ড্রয়িং রুমে সৈয়দ বাড়ির কর্তিরা গোল হয়ে দাঁড়িয়ে আছেন আরশকে ঘিরে। কিছুক্ষণ আগে ইসরাত আরশকে নিয়ে বাড়ির ভিতর এসেছে। এরপর থেকে লিপি বেগমের আহাজারি করে চলেছেন। এই মেয়ে এত বিয়াদব কেন? বড় ভাইকে কেউ এভাবে হেনস্থা করে? বড় ভাই হিসেবে কি শাসন করতে পারবে না? সামান্য শাসন করায় বড় ভাইকে বালু ছুঁড়ে মারবে চোখে? অভদ্র। নাজনীন প্রচুর ক্ষিপ্ত হলেন নুসরাতের ওপর। এই মেয়ের জন্য তিনি একদণ্ড শান্তিতে থাকতে পারেন না। মুখ দেখে বোঝা যাচ্ছে আজ নুসরাতের পিঠে প্রচুর মার পড়বে। ঝড়ের গতিতে সিঁড়িতে উপরে উঠে এসে ইসরাতের রুমের দরজা নক করলেন। এই দরজা খোল। ইসরাত নাজনীন বেগমের ঝড়ের বেগে নিজের রুমের দিকে যেতে দেখে নিজেও মায়ের পেছনে দৌড়ালো। মায়ের কাছে গিয়ে হাত চেপে ধরলো, বোঝানোর জন্য বলল, আম্মু আজকের মতো ছেড়ে দাও, আর এরকম করবে না। না, আজ ওর একদিন কি আমার একদিন। দরজায় আঘাত করলেন ঠাস করে নাজমিন। এই কোথায় মরেছিস? দরজা খোল। ইসরাত বলল, দরজা খুলবি না নুসরাত? তাহলে আজ তোর কপালে শনি আছে। দরজার ওপাশে মা আর বোনের কথা শুনে নুসরাত বিমূঢ় হয়ে দাঁড়িয়ে রইল। একজন বলে দরজা খোল, আরেকজন বলে খুলবি না। নুসরাত ইসরাতের কথা না শুনে দরজা খুলল। নাসরিন বেগম তাড়াতাড়ি রুমে ঢুকে নুসরাতের শ্যামলা গালে ঠাস করে থাপ্পড় মারলেন। ইসরাত নাজমিন বেগমকে পিছন থেকে টেনে ধরলো। আরে মা এরকম করছো কেন? ওর তো একার দোষ নয়, ভাইয়ারও দোষ আছে। নুসরাত মাথা নাড়লে একসাথে অনেকবার। কোনো কথা না বলে মাথা নাড়িয়ে বোঝালো, ইসরাত যা বোঝেছে তা 100% ঠিক। নাজমিন আঙুল তুলে শাসালেন, আরশের থেকে দূরে থাকবি, মনে থাকে যেন। আমি যেন তোর নামে আর কোনো কমপ্লেন না শুনি। এই কথা বলছিস না কেন তুই? মনে থাকবে বল। নুসরাত উপর নিচ মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ মনে থাকবে। নিচে শোরগোলের শব্দ শুনে জাইন নিজের রুম থেকে বের হয়ে আসলো। ইসরাতের রুমের সামনে আসার পর নাজমিন বেগমকে চুপচাপ বের হতে দেখলো। তার পিছন পিছন ইসরাতও বের হলো। ইসরাতকে দেখে জাইন পিছন থেকে ডেকে উঠলো, ইসরাত। ইসরাত শুনতে পেয়েও চুপ হয়ে গেল, পিছনে ফিরে তাকালো না। জাইন বিড়বিড় করলো, এর আবার কি হলো? নুসরাতকে রুমের ভেতরে দেখে ডাক দিল। নুসরাত এগিয়ে এসে জিজ্ঞেস করলো, কি হয়েছে? নিস্তলা থেকে চিৎকার শব্দ আসছিল, কিছু হয়েছে? নুসরাত উড়িয়ে দিল জাইনের কথা, হাত দিয়ে চারিপাশে মাছি দাওয়ানোর ভঙ্গি করে বলল, আরে ভাইয়া এসবে পাত্তা দিও না। এই পরিবারের মানুষ অসভ্য, তিলকে তাল বানিয়ে নেওয়া অভ্যাস। চিল বড় চিল। আমি রহিমাকে বলেছিলাম কফি দেওয়ার জন্য, এতক্ষণ হয়ে গেল কফি নিয়ে আসছে না। প্লিজ একটা হেল্প করো। আরে ভাইয়া প্লিজ বলতে হবে না, বলুন কি হেল্প করতে হবে। আমি সবসময় রেডি থাকি মানুষের সাহায্যের জন্য। 2 কাপ ব্ল্যাক কফি কষ্ট করে তৈরি করে আমার রুমে পৌঁছে দাও। ইয়া ভাইয়া এক্ষুনি দিচ্ছি। থ্যাঙ্কস আ লটস মিসিস। থ্যাঙ্কস দিতে হবে না ভাইয়া। জাহিন নিজের রুমের দিকে চলে গেল। নুসরাত কিচেনে চলে গেল ব্ল্যাক কফি বানানোর জন্য। কিচেনে যাওয়ার সময় ড্রয়িং রুমের সোফায় বসে থাকা উজ্জ্বল শ্যামবর্ণের পুরুষটির দিকে চোখ পড়ল নুসরাতের। নুসরাত ভালো করে সোফায় বসে থাকা পুরুষটার দিকে তাকাতেই পুরুষটা এদিকে তাকালো লাল চোখ নিয়ে। নুসরাতকে একটু ভয় পেল হয়তোবা। আর লাল লাল চোখ নিয়ে নুসরাতের দিকে তাকিয়ে আছে, চোখ দিয়ে কিছু বোঝাচ্ছে। একবার হাতের কাছে পায়, তারপর দেখ কি করি তোর অবস্থা। নুসরাত ক্লান্ত ভঙ্গিতে চলে গেল কিচেনে যেতে যেতে শুনল লিপি বেগম কথা বলার আওয়াজ। বাবা চোখ খসখস করছে, এই ড্রপ দিয়ে দেই তাহলে কমে যাবে। দেখি তাকা আমার দিকে। কফি বানিয়ে জাইনের রুমের বাইরে গিয়ে নক করলেন নুসরাত। ভাইয়া আপনাদের কফি নিয়ে আসছি। রুমের দরজা হালকা চাপানো ছিল জাইনের। দরজা খুলে কফির ট্রেটা হাতে নিল। কৃতজ্ঞতার হাসি হেসে বলল, এগেইন থ্যাঙ্কস। নুসরাত প্রত্যুত্তরে হালকা হাসল। জাইন
ট্রে নিয়ে রুমের ভিতরে চলে গেল। নুসরাত নিজের রুমে যাওয়ার জন্য পিছনে ঘুরতেই শক্ত কোনো বস্তুর সাথে ধাক্কা খেল। মাথা উপরে তুলে যখন দেখলো আরশ নিজের ভিতরের রুহু কেঁপে উঠল। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি। শেষ করার আগেই নুসরাতকে আরশ চাপটে ধরলো। আরশের মুখের কোনো ফেটে উঠল বাঁকা হাসি। মুখের বাঁকা হাসি দিয়ে বোঝাচ্ছে, কোথায় পালাবি তুই এখন আমার থেকে? আজ আর তোর রক্ষে নেই আমার হাত থেকে।